আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত 25 নম্বর সৃজনশীল প্রশ্নে কিছু নতুন নতুন সমন্বয় আলোচনা করার চেষ্টা করব। যেমন আগুনে পণ্য বিনষ্ট যদি সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত থাকে তার সমাধান কী হবে। তারপরে এই অনেক সময় বিভিন্ন সম্পত্তির উপর 6 মাসের 7 মাসের অবস্থায় ধরতে হয়, কী কারণে ধরতে হয় সেগুলো আজকে নতুন নতুন সমন্বয় আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রথমে আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখি। এই যে 25 নম্বর সৃজনশীল প্রশ্নটি এখানে উপস্থাপন করলাম। এখানে বলেছে যে এখানে একটি রেওয়া মিল আছে, এখানে কিছু সমন্বয় আছে এবং এই রেওয়া মিলার সমন্বয়ের পরিপ্রেক্ষিতে এখানে কিছু সৃজনশীল প্রশ্ন আছে। তো সমন্বয়গুলোর লক্ষ্যগুলো দেখতে পাই। এখানে নতুন নতুন সমন্বয় আমি উপস্থাপন করেছি। 1 নম্বরে বলেছে 5,000 টাকার আগুনে বিনষ্ট সহ সমাপনী মজুত পণ্য 20,000 টাকা সম্পূর্ণ বীমা কোম্পানি দিতে রাজি হয়েছে। আর শেষের সমন্বয়টা বলছে যে কম্পিউটারের উপর 10% অবস্থায় ধরতে হবে, কিন্তু কম্পিউটারটি 1/6/22 তারিখে ক্রয় করা হয়েছে। তো এই দুটো নতুন সমন্বয় আছে। তা আমরা এখন সমস্যার সমাধান করার চেষ্টা করব। ক নম্বরে বলেছে অবচয় খরচ এবং অগ্রিম বীমার পরিমাণ নির্ণয়। তো আমি এইখানে এভাবে ছক অঙ্কন করতে পারি। প্রথমে লিখব অবচয় খরচ, এর পরিমাণ নির্ণয়। এই যে কম্পিউটার আছে এখানে কত, 36,000 টাকা। তো 36,000 টাকার উপরে প্রথমে 10% হিসেব করব। হিসেব করে এই 7 দিয়ে গুণ করব, 12 দিয়ে ভাগ করব। এখন অনেকের মনে হতে পারে এখানে লেখা আছে 1/6 তারিখে কেনা হয়েছে, 7 মাসের হবে কেন, তাই না? 7 মাসের হবে কারণ আমরা জুন 1 তারিখে কিনেছি। 1/6 মানে কি জুন 1, তো জুন সহ হিসাব করতে হবে। আমি যদি কাউন্ট করি তাহলে লক্ষ্য করে দেখতে পাই ডিসেম্বর পর্যন্ত জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে 7 মাস হচ্ছে। জুন মাস থেকে শুরু করে, জুন মাসের শুরু থেকে শুরু করে জুন মাস সহ ডিসেম্বর পর্যন্ত 7 মাস। সেই জন্য পার্সেন্টেজ কেটে হবে 3600, তাকে 7 দিয়ে গুণ করলে 12 দিয়ে ভাগ করে এই সম্ভবত 2100 টাকা হবে। এরপরে আমরা আবার অগ্রিম বীমা নির্ণয় করব। তো অগ্রিম বীমা এখানে বলেছে 18 মাসের জন্য। তো বিমা সেলামি দেয়া আছে 2100। তো 2100 টাকা যদি 18 মাসের জন্য দেয়া হয় তো অগ্রিম 6 মাসের। তো এইভাবে বের করব অগ্রিম বীমা 2100 গুণ 6 ভাগ 18। এই 18 মাস দিয়ে আছে, 18 দিয়ে ভাগ হবে, আর 12 থেকে 18 পর্যন্ত 6 মাসের পার্থক্য, তো 6 দিয়ে গুণ হবে। এখানে হবে সম্ভবত এই 700 টাকা। 700 টাকা হচ্ছে অগ্রিম বীমা। 18 দিয়ে ভাগ, কেন 18 দিয়ে ভাগ? এই যে 18 মাসের জন্য প্রযোজ্য হয়েছে সেই জন্য। আর 6 দিয়ে কেন গুণ? ওই যে 12 আর 18-র পার্থক্য 6 মাসের অগ্রিম আছে। আচ্ছা, এই হচ্ছে ক নাম্বার। খ নাম্বারে বলেছিল নিট মুনাফা নির্ণয় করতে। তো বিষাদায় বিবরণী প্রস্তুতের মাধ্যমে নিট মুনাফা নির্ণয় করতে পারি। প্রথমে লিখব বিক্রয়। তো বিষাদায় বিবরণীর ছকের মধ্যে প্রথমে বিক্রয় লিখব মাঝের ঘরে। এই যে 79,000 টাকা বিক্রয় মাঝের ঘরে লিখলাম। এইখান থেকে বিক্রয় ফেরত বাদ দিব। এখন বিক্রয় ফেরত কোথায় আছে? যে এইখানে আছে ফেরত 1,600। এখন ফেরত 1,600, ক্রয় ফেরত কি বিক্রয় ফেরত কিছু বলা নাই, কিন্তু আমরা জানি ডেবিটে যদি টাকা থাকে সেটি বিক্রয় ফেরত হয়। সেজন্য বিক্রয় ফেরত বলে এই 1,600 টাকা বিয়োগ করব। বিয়োগ করে শেষের ঘরে লিখব, এটার নাম হবে নেট বিক্রয়। এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করব। বিক্রিত পণ্যের ব্যয় এই অঙ্কে দেয়া নেই, তো বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে। প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য 11,500, এটা আমরা মাঝের ঘরে লিখব। প্রারম্ভিক মজুত পণ্য, এর সাথে ক্রয় লিখব। ক্রয় কত টাকা? ক্রয় এই যে 53,450। ক্রয়ের সাথে সমন্বয় আছে? হ্যাঁ আছে একটা সমন্বয়, সেজন্য ক্রয় প্রথম ঘরে লিখব। এখন অনেকের মনে হতে পারে ক্রয়ের সাথে তো এখানে ফেরতও নেই, বাটটাও নেই, তাহলে কি বিয়োগ করব? ক্রয় বাটটাও নেই, তাই না? আছে একটা বিষয়, সেটি হচ্ছে এই যে 1 নম্বর সমন্বয় পড়ি, 5,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে। তো এই যে 5,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে, আগুনে বিনষ্ট পণ্য কিন্তু ক্রয় থেকে বিয়োগ হয়। সেজন্য আমরা লিখব বাদ আগুনে বিনষ্ট 5,000 টাকা, বিয়োগ করে এই ঘরে টাকা লিখব। আর কোনো সমন্বয় নাই সেজন্য। তারপরে এই অঙ্কে আর কিছু নাই। এবার আমরা দুটো যোগ করে নিচে লিখব। এবার এখান থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করব। এবং সমাপনী মজুত পণ্যর সাথে আগুনে পণ্য বিনষ্ট আছে। এই যে পড়ি 5,000 টাকার আগুনে বিনষ্ট সহ সমাপনী মজুত পণ্য 20,000 টাকা। তার মানে 20,000 টাকার মধ্যে আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে। যেহেতু অন্তর্ভুক্ত আছে তাই এই 20,000 থেকে 5,000 বিয়োগ করে 15,000 টাকা এখানে বসবে। এই যে লক্ষ্য করি 20,000 লিখব আগুনে সমাপনী মজুত পণ্য বাদ আগুনে বিনষ্ট।
5,000 বিয়োগ করে আমরা এই ঘরে টাকা লিখব। ভালো করে লক্ষ্য করি, নতুন আইটেম, আগুনে বিনষ্ট পণ্য সমাপনী মজুদ পণ্যের যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে সমাপনী মজুদ পণ্য থেকে বিয়োগ হয়। সেজন্য আমরা এখানে যে সমাপনী মজুদ পণ্য লিখি ওটা লেখার আগেই সমাপনী মজুদ পণ্যটা এখানে লিখে সেখান থেকে আগুনে বিনষ্ট বাদ দিব, বাদ দিয়ে 15,000 টাকা হবে। তাহলে আগুনে বিনষ্টটা কিন্তু দুই জায়গা থেকে বিয়োগ হচ্ছে, ক্রয় থেকে বিয়োগ হচ্ছে, আরেকবার সমাপনী মজুদ পণ্য থেকেও বিয়োগ হবে। এবং আমরা সম্পদ পাশে সমাপনী মজুদ পণ্য যখন লিখব তখনও কিন্তু বিয়োগ হবে, বিষয়টি খেয়াল রাখবো। এবার এইটা থেকে এটা বিয়োগ করে শেষের ঘরে লিখব, এটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় এইটা। এবার এই টাকা থেকে এটা বিয়োগ করে নিচে লিখব, এটার নাম হবে মোট মুনাফা। তো আমাদের এই অঙ্কে মোট মুনাফা নির্ণয় করতে বলেনি, বলেছে নিট মুনাফা নির্ণয় করতে। তা মোট মুনাফার পরে মোট মুনাফার সাথে আমাদের পরিচালন ব্যয় বিয়োগ করব, অন্যান্য আয় ব্যয় থাকলে যোগ বিয়োগ করব, তারপরে নিট মুনাফা হবে। তো যাই বাকিটুকু করি। মোট মুনাফা তো পেয়েছি যেটা সেটা লিখলাম, এটার সাথে বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে কি কি আছে? পরিচালন ব্যয়ের মধ্যে বিমা খরচ আছে, এই যে 2100 টাকা প্রথম ঘরে লিখব। এখান থেকে অগ্রিম বিমা বাদ দিব 600 টাকা, এই 700 টাকা, সরি ওই যে ক নাম্বারে বের করেছি কীভাবে 700 টাকা হলো, সেই 700 টাকা কীভাবে হলো? এই যে বিমা সেলামি ছিল 2100, এটাকে 18 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ। এটা যদি 18 মাসের হয় তো 12 মাসে 1 বছর, 6 মাসের অগ্রিম আছে, তাই 18 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ করে 700 টাকা ক নাম্বারে পেয়েছি। এটি থেকে এটি বিয়োগ করে এখানে লিখব। এরপরে এই যে ভাড়া খরচ আছে, ভাড়া খরচ প্রথম ঘরে শেষের ঘরে লিখব, ভাড়া খরচ সম্পর্কে ঝামেলা নাই। তারপর দোস্তুরি আছে 2000, দোস্তুরি মানে কিন্তু কমিশন, কমিশনের বাংলা হচ্ছে দোস্তুরি। আর কি আছে? অবচয় আছে, আচ্ছা লিখি আস্তে আস্তে লিখি, অবচয় খরচটা আগে লিখি। এই যে কম্পিউটারের 10% অবচয় ধরতে হবে, কম্পিউটারটি 1/6 তারিখে সমস্ত ক্রয় করা হয়েছে, তার মানে কি 7 মাসের অবচয় ক নাম্বারে বের করেছি 2100 টাকা হয়েছে, সেই 2100 টাকা লিখব। এটা কিন্তু ক নাম্বারে বের করেছি আমরা। এইবার লিখব দোস্তুরি খরচ, ডেবিটেরটা। দোস্তুরি কিন্তু দুই দিকে দুইটা আছে, ডেবিটে 2000, ক্রেডিটে 3000। ডেবিটে যেটি এটি ব্যয়, আর ক্রেডিটে যেটি সেটি আয়। আমরা যেহেতু ব্যয় লিখছি তো ডেবিটে 2000 লিখব। আর কোনো খরচ সম্ভবত নাই। এবার আমরা এখানে দাগ দিব, এই খরচগুলি যোগ করে এইখানে লিখব। সময় সেভ করার জন্য খরচ দ্রুত যোগ করে লিখে দিলাম। এবার এইটা থেকে এইটা বিয়োগ করে নিচে লিখব, এইগুলি যোগ করে এখানে লিখেছি, এটা থেকে এটা বিয়োগ করে নিচে লিখব। এটার নাম হবে পরিচালন মুনাফা। তো পরিচালন মুনাফার সাথে যদি অপরিচালন আয় থাকে তাহলে যোগ করব। হ্যাঁ, একটা অপরিচালন আয় আছে, যোগ অপরিচালন আয় হেডিং। এই যে একটা মাত্র অপরিচালন আয় আছে, দোস্তুরি ক্রেডিটে 3000, এটা হচ্ছে কমিশন আয়, তো এটা আয় অপরিচালন আয়, তাই লিখব দোস্তুরি প্রাপ্তি এই 3000। এবার এই 14,000 আর 3000 যোগ করে 17,950 টাকা, এইটার নাম হবে নিট মুনাফা। এইভাবে আমাদের নিট মুনাফা নির্ণয় হলো। তো গ নাম্বারে বলেছিল আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে, তাহলে এখন আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। তো আর্থিক অবস্থার বিবরণী এইভাবে আমরা ছক অঙ্কন করব। ছক অঙ্কন করার পরে প্রথমে স্থায়ী সম্পদ লিখব। স্থায়ী সম্পত্তির মধ্যে আছে কম্পিউটার, কম্পিউটার 36,000 টাকা, মাঝের ঘরে লিখব বাদ অবচয়, বাদ পুঞ্জীভূত অবচয়, যে ক নাম্বারে বের করেছি 2100 পুঞ্জীভূত অবচয়। অর্থাৎ এই 36,000 টাকার উপরে 10% অবচয় ধরে 3600 হয়, তাকে 12 দিয়ে ভাগ করে 7 দিয়ে গুণ করব, কারণ 7 মাসের অবচয় হবে। এই যেখানে বলা আছে 1/6 থেকে ডিসেম্বর 31 পর্যন্ত 7 মাস, তা 7 মাসের অবচয় 2100 টাকা। এবার এই 36,000 থেকে 2100 বিয়োগ করে এখানে লিখব। তারপর লিখব চলতি সম্পদ। চলতি সম্পত্তির মধ্যে আছে এই যে নগদ আছে 18,350 টাকা, নগদ 18,350 টাকা। তারপর প্রাপ্য নোট আছে 10,000 টাকা, প্রাপ্য নোট 10,000 টাকা, এগুলো সব চলতি সম্পদ। আর কি আছে? সমাপনী মজুদ পণ্য আছে, অগ্রিম বিমা আছে। তো অগ্রিম বিমা আমাদের এই 700 টাকা হয়েছিল, ক নাম্বারে বের করেছিলাম, সেই অগ্রিম বিমা লিখব। অগ্রিম বিমা 700 টাকা। খ নাম্বারেও কীভাবে অগ্রিম হয় দেখিয়েছি, সেজন্য দ্রুত বললাম সময় সেভ করার জন্য। তারপরে আর কি খরচ আছে, আর কি সম্পদ আছে? সমাপনী মজুদ পণ্য আছে, প্রাপ্য বিমা দাবি। এখন একটা কথা আছে, এই যে 5,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে,
বিমা কোম্পানি সম্পূর্ণ তো দিতে রাজি হয়েছে। আবার লক্ষ্য করি, 5,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে, বিমা কোম্পানি সম্পূর্ণ টাকা দিবে। তো বিমা কোম্পানি যদি সম্পূর্ণ টাকা দেয় তাহলে তো আমাদের এইখানে কোনো খরচ ব্যয় হচ্ছে না, লস হচ্ছে না। সেজন্য বিমা প্রাপ্য দাবি নামে সম্পদ পাশে লিখব ওই 5,000 টাকা যেটা আগুনে পুড়ে গেছে। আগুনে পণ্য বিনষ্ট যদি বিমা কোম্পানি দিতে চায় সম্পদ পাশে লিখতে হবে বিমা দাবি বলে। এরপরে সমাপনী মজুদ পণ্য লিখব। সমাপনী মজুদ পণ্য লিখব, এই আগুনে পণ্য বিনষ্ট বিয়োগ করে 15,000 টাকা লিখব। আগুনে পণ্য বিনষ্ট বিয়োগ করে লিখব। এবার নিচে দাগ দিব, যোগ করে এই শেষের ঘরে লিখব। এবার এইটা আর এইটা যোগ করে স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ যোগ করে নিচে লিখব। এটার নাম হবে মোট সম্পদ। তো যোগ বিয়োগগুলো আমি একটু দ্রুত করে দেখাচ্ছি সময় সেভ করার জন্য, তোমরা ক্যালকুলেটর করে দেখবে ঠিক আছে কিনা। আশা করি ঠিক আছে। তো এই হচ্ছে সম্পদ পাস। এখন আমরা দায় পাস করব। তো দায় পাস মাত্র 2 মিনিট সময় লাগবে, 2 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। আজান দিচ্ছে, নামাজ পড়তে যেতে হবে। তো এবার আমি এই মালিকানা সত্ত্ব লিখব। প্রথমে মূলধন কত টাকা আছে, 50,000 টাকা, মাঝের ঘরে লিখব। এর সাথে নিট লাভ যোগ করব। খ নম্বরে যে নিট লাভটা বের হয়েছিল ওইটাই যোগ করব। খ নম্বরে 17,950 টাকা নিট লাভ হয়েছিল ওইটাই যোগ করব। যোগ করে শেষের ঘরে লিখব, কারণ উত্তোলন নাই, উত্তোলন থাকলে বিয়োগ করতাম। এবার চলতি দায় লিখব। চলতি দায়ের মধ্যে এই যে বার্ষিক ভাড়ার পরিমাণ 12,000 টাকা, আর রেওয়া মিলে ভাড়া দিয়ে আছে 9,000 টাকা। তো আমাদের লাগবে 12,000, দিয়ে আছে 9,000, 3,000 টাকা বকেয়া আছে। তাই ভাড়া বকেয়া ভাড়া বলে 3,000 টাকা লিখব মাঝের ঘরে। আর একটা চলতি দায় আছে এই যে প্রদেয় নোট 12,000 টাকা, প্রদেয় নোট 12,000 টাকা। এবার এই দুটো যোগ করে শেষের ঘরে লিখব। 12 আর 3 15, এইটা আর এইটা যোগ করে নিচে লিখব। এই যে 82,950 টাকা আমাদের সম্পদ পাশা হয়েছিল, কিন্তু 82,950 টাকা, দুই দিক মিলে গেল। তো এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।